ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর 2024 সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। বন্ধুরা, 2024 সালে ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, সম্পূর্ণ উত্তর সহ। তাই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক ক্লাস 11 2024-এর হিস্ট্রি অ্যানুয়াল এক্সাম কোশ্চেন। বন্ধুরা, এখানে দেখে নাও। প্রথমে টাইম 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। সঠিক উত্তরটি নির্বাচন করো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, 24টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 24 মার্ক। 24 মার্ক কিন্তু এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো। উত্তর দেখে নাও। অপশান বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। তাহলে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? অপশান বি উত্তর, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। এরপর দেখে নেওয়া যাক 2 নম্বর প্রশ্ন। ইন্ডিকার রচয়িতা ছিলেন। উত্তর দেখে নাও। ইন্ডিকার রচয়িতা ছিলেন অপশান এ মেগাস্থিনিস। ইন্ডিকার রচয়িতা ছিলেন উত্তর মেগাস্থিনিস। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে, ইন্ডিকার রচয়িতা ছিলেন মেগাস্থিনিস। এরপর দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার, দেখো, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন। এখানে দেখে নাও সুলতানি যুগের ঐতিহাসিক কারা ছিলেন। এখানে দেখো জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু এবং আফিফ, এরা ছিলেন সুলতানি যুগের ঐতিহাসিক। কিন্তু সন্ধ্যাকর নন্দী কিন্তু সুলতানি যুগের ঐতিহাসিক ছিলেন না। দেখো সন্ধ্যাকর নন্দী কিন্তু এটি ভুল হবে, বাকি 3 জন সুলতানি যুগের ঐতিহাসিক ছিলেন। তাহলে উত্তর হচ্ছে দেখো 2, 3। তাহলে এখানে দেখে নেওয়া যাক। দেখো 2, 3 আর 4, এই 3 জন জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, আফিফ, এরা ছিলেন সুলতানি যুগের ঐতিহাসিক এবং সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল যুগের। এরপর আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে। উত্তর দেখে নাও। উত্তর হবে অপশান ডি আফ্রিকায়। উত্তর অপশান ডি আফ্রিকায়। এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এর পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত। মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সঙ্গে কে যুক্ত ছিল? জা ফ্রাঁসোয়া জারিস। জা ফ্রাঁসোয়া জারিস ইনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। তাহলে নিচে উত্তর দেওয়া রয়েছে জা ফ্রাঁসোয়া জারিস। এরপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কি বলা হতো? দেখো জিরাত বলা হতো বা জিগোরাত। মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে জিরাত বা জিগোরাত বলা হতো। এরপর দেখে নেওয়া যাক 7 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল। দেখো প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল, দেখে নাও এখানে মগধ সাম্রাজ্যের উত্থান, তারপর 2 আছে রামায়ণ মহাভারতের উত্থান, 3 জনপদের উত্থান, 4 মহাজনপদের উত্থান। বন্ধুরা এখানে কিন্তু উত্তর হবে দেখো 1 আর 4 ঠিক এবং 3 আর 2 ভুল। তার মানে ভালো করে আবার দেখে নেওয়া যাক। এখানে দেখো প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা কি ছিল? দেখো এখানে মগধ সাম্রাজ্যের উত্থান খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে হয়েছিল। আর মহাজনপদের উত্থান মানে 1 আর 4, 1 আর 4 ঠিক, আর ভুল হচ্ছে রামায়ণ ও মহাভারতের রচনা, এটি ভুল, এবং জনপদের উত্থান এটি ভুল। এরপর আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। অ্যাক্রোপলিস কি? দেখো অ্যাক্রোপলিস কি? উত্তর দেখো অপশান সি
গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখো গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 9, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? উত্তর হবে দেখো অপশান সি, সুলতান সুলেমান। দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত ছিলেন? উত্তর হবে সুলতান সুলেমান। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। ফতোয়া ই জাহানদারির লেখক ছিলেন? উত্তর অপশান বি, জিয়াউদ্দিন বার্নি। দেখো ফতোয়া ই জাহানদারির লেখক ছিলেন জিয়াউদ্দিন বার্নি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন। সিসেরো কে ছিলেন? দেখো সিসেরো ছিলেন উত্তর এ একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। দেখো সিসেরো কে ছিলেন? উত্তর দেখে নাও একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। নিচে উত্তর করে দেওয়া হয়েছে। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবো। এখানে কি বলেছে দেখো, পারস্য কি হবে? দেখো পারস্য হচ্ছে এখানে ক্ষত্রপ। চীন সাম্রাজ্য, দেখো চীন সাম্রাজ্য ম্যান্ডারিন। তারপর দেখো দিল্লি সুলতানি হচ্ছে ইকতাদার, মুঘল সাম্রাজ্য মনসবদার। তাহলে দেখো পারস্য হচ্ছে ক্ষত্রপ, চীন সাম্রাজ্য উত্তর হচ্ছে ম্যান্ডারিন, দিল্লি সুলতানি এটা হবে ইকতাদার, এখানে ইস্তাদার লেখা রয়েছে, এটা ইকতাদার হবে, মুঘল সাম্রাজ্য উত্তর মনসবদার। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে যাচ্ছি, দেখো বি এর 1, ডি এর 2, এর 3 এবং 4 এর সি। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে? উত্তর দেখে নাও অপশান সি, লোথালে। হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে লোথালে। নিচে উত্তর করে দেওয়া হয়েছে অপশান সি, লোথালে। এরপর আমরা দেখে নেব 14 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14, প্রাচীন ভারতের তৃতীয় নগরায়ণ কবে শুরু হয়? প্রাচীন ভারতের তৃতীয় নগরায়ণ কবে শুরু হয়? উত্তর দেখো অপশান ডি, খ্রিস্টীয় 10ম শতকে। প্রাচীন ভারতের তৃতীয় নগরায়ণ কবে শুরু হয়? উত্তর অপশান ডি, খ্রিস্টীয় 10ম শতকে। নিচে উত্তর করে দেওয়া হয়েছে খ্রিস্টীয় 10ম শতকে। এরপর আমরা দেখে নেব 5 নাম্বার। এখানে দেখে নেওয়া যাক যে 15 নম্বর প্রশ্ন, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইদ, এটা হবে টাইদ, ঠিক আছে, টাইদ। সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইদ করটি ছিল? উত্তর দেখো অপশান বি, ধর্মকর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিষাদ কাদের বলে? দেখো নিষাদ কাদের বলে? উত্তর অপশান বি, অরণ্যের উপজাতি। নিষাদ কাদের বলে? উত্তর অপশান বি, অরণ্যের উপজাতি। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে অরণ্যের উপজাতি। এরপর আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি উত্তর হবে দেখো আখেনটেনের প্রধান মহিষী ও শাসক ছিলেন। দেখো মহিষী, এটা মহিষী হবে ও শাসক ছিলেন, এটা হবে মহিষী মানে রানী। আখেনটেনের প্রধানা মহিষী ও শাসক ছিলেন। এরপর দেখে নেওয়া যাক স্পার্টার কৃতদাসদের বলা হতো। স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? উত্তর অপশান এ, হেলট বলা হতো। অপশান এ, হেলট। কি বলা হতো? অপশান এ, হেলট। স্পার্টার কৃতদাসদের বলা হতো হেলট। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখো স্পার্টার কৃষকদের কি বলা হতো? হেলট। এরপর দেখে নেওয়া যাক 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান? উত্তর
সি ইলতুৎমিশ। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান? অপশান সি ইলতুৎমিশ। নিচে উত্তর করে দেওয়া হয়েছে, দেখো ইলতুৎমিশ। এরপর দেখে নেওয়া যাক 20 নম্বর প্রশ্ন। শূন্য স্থান পূরণ করো। পোপ তৃতীয় লিও, লিও কে এখানে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন? দেখো লিওকে, পোপ তৃতীয় লিওকে কে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন? উত্তর শার্লেমেন, উত্তর শার্লেমেন। এরপর আমরা দেখে নেব 21 নম্বর প্রশ্ন। জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? দেখো জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? উত্তর অপশান ডি শ্বেতাম্বর, দিগম্বর। জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? উত্তর অপশান ডি শ্বেতাম্বর আর দিগম্বর, শ্বেতাম্বর আর দিগম্বর। এরপর আমরা দেখে নেব 22 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 22 দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে। তাহলে এখানে দেখো কাগজের আবিষ্কার, কাঠের ব্লকের দ্বারা সূচ, তারপর দেখো জোহানেস গুটেনবার্গ, পার্চমেন্ট, এইগুলোকে আমাদের কি করতে হবে? উত্তর মিলাতে হবে। তাহলে দেখে নাও প্রথমে কাঠের, প্রথমে কি বলেছে? ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে। দেখো কাগজের আবিষ্কার, আমরা জানি কাগজের আবিষ্কার কারা করেছিলেন? চীন। কাগজের আবিষ্কার চীন। তারপর দেখো কাঠের ব্লক দ্বারা সূচ, জাইলোগ্রাফি। তারপর জোহানেস গুটেনবার্গ, আমরা জানি গুটেনবার্গ প্রথম মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা আবিষ্কার করেছিলেন। তারপর দেখো পার্চমেন্ট, উত্তর হবে চামড়া। তাহলে উত্তর হচ্ছে অপশান এ বিকল্প। এরপর আমরা দেখে নেব 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উড়ন্ত মাকু আবিষ্কার করেন। দেখো উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উত্তর অপশান সি জন কে। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিলেন? জন কে। নিচে উত্তর করে দেওয়া রয়েছে, দেখো উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। এরপর আমরা দেখে নেওয়া যাক ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে? দেখো অপশান বি, অপশান বি হবে কে? ভাস্কো ডা গামা। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন দেখো পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ভাস্কো ডা গামা। এরপর আমরা দেখে নেব, দেখো বি গ্রুপে বলছে কি? 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রথম 2-এর 1, প্রায় ইতিহাস বা প্রোটো হিস্টোরি কাকে বলে? প্রি হিস্টোরি কাকে বলে বা প্রোটো হিস্টোরি কাকে বলে? প্রাক ইতিহাস এবং ইতিহাস, দেখো প্রোটো হিস্ট্রি কাকে বলে? প্রাক ইতিহাস এবং ইতিহাস এই দুই বিভাগের মধ্যবর্তী সময়কাল পরিচিত প্রায় ইতিহাস বা প্রোটো হিস্ট্রি নামে পরিচিত। এটি হলো এমন একটি সময় যখন লিপির ব্যবহার প্রচলিত থাকলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অথবা দেখো লেখমালা বা এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, লেখমালা বা এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর, বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি, যাকে এপিগ্রাফি বলা হয়। আর এই লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা লেখমালা নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, দেখো ইতিহাস পুরাণ কি? উত্তর, পুরাণ শব্দের অর্থ প্রাচীন সাহিত্য। তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই পুরাণগুলি রচনা করা হতো। স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া গেছে। এগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, প্রবাহমান কাল বলতে কি বোঝো? উত্তর, ইতিহাস ও সভ্যতার ধারা নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত, তবে এই ধারার প্রবাহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহাস এক নতুন বাঁকে মোড় নেয়।
এর ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে। ইতিহাসের এই প্রবাহিত ধারাই হলো প্রবাহমান কাল। এরপর আমরা দেখব নগর রাষ্ট্র বলতে কি বোঝায়। দেখো, প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের মধ্যে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। ওই রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। ছোট ছোট ওই রাষ্ট্রগুলিকে নগর রাষ্ট্র বলা হতো। অথবা জনপদ কি? নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতি জনপদ নামে পরিচিত। ৫ নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো। উত্তর, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি প্রধান সাদৃশ্য হল উভয় দুটি সাম্রাজ্যে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া উভয় দুটি সাম্রাজ্যের আয়তন ছিল বিশাল। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর, চাণক্য বা কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মূল বিষয় ছিল আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন। এছাড়া গ্রন্থটিতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবনে নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ৭ নম্বর প্রশ্ন, ইকতা শব্দের অর্থ কী? উত্তর, ইকতা শব্দের অর্থ অংশ। দিল্লির সুলতানি আমলে সুলতান একটি নির্দিষ্ট অংশের জমি অর্থাৎ ইকতা দিতেন ইকতাদারকে। দেখো, এটি ইস্তা লেখা রয়েছে, এটি হবে ইকতাদারকে, ইকতাদারকে, এটি হবে ইকতাদারকে। দেখো, ইকতাদারকে। ইকতা শব্দের অর্থ হলো অংশ। দিল্লির সুলতানি আমলে সুলতান একটি নির্দিষ্ট অংশের জমি অর্থাৎ ইকতা দিতেন ইকতাদারকে। এরপর দেখো, অথবা চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? উত্তর, চীনের উচ্চপদস্থ আমলাদের বলা হতো ম্যান্ডারিন। স্থানীয় ভূস্বামী ও শাসক হিসেবে কাজ করতে, রাজস্ব আদায় করতে এবং জনগণ ও সম্রাটের মধ্যে যোগসূত্র রক্ষা করতে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে। এরপর টমাস ক্রোমওয়েল কে ছিলেন? উত্তর, টমাস ক্রোমওয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলর ও মুখ্য উপদেষ্টা। তার নেতৃত্বেই ইংল্যান্ডের নবরাজতন্ত্র প্রসারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে অগ্রহার প্রথা বলতে কী বোঝায়? উত্তর, ভারতে খ্রিস্টীয় ৩য় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় নামে পরিচিত। অথবা দেখো, গুপ্ত যুগের শেষ ভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো। উত্তর, গুপ্ত যুগের শেষ ভাগে বিভিন্ন কারণে নগরগুলির অবক্ষয় ঘটে, যার মধ্যে অন্যতম ছিল এই সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবক্ষয়ের সূচনা হয়। এর ফলে নগরগুলির সমৃদ্ধি হ্রাস পায়। ১০ নম্বর প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? উত্তর, সামন্তরা। দেখো, এটা সামস্তরা লেখা হয়েছে, এটা হবে কি সামন্তরা। সামন্তরা ছোটবেলা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। ২১ বছর বয়সে সকল শিক্ষার শেষে তারা প্রভুর কাছে তারা প্রভুর কাছে নতজানু হয়ে বিশ্বাস ও আনুগত্য নিয়ম মাফিক জীবনযাপনের শপথ গ্রহণ করতে হতো। তখন সে পরিচিত হতো নাইট বলে। এরপর দেখে নাও ১১ নম্বর প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। উত্তর, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বাণিজ্য হতো প্রধানত রেশম পথের মাধ্যমে। এর ফলে ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটেছিল। অথবা দেখো, মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রথা কী ছিল? উত্তর, মধ্যযুগে কারিগর ও বণিকরা নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে বিভিন্ন সমিতি বা সংঘ গড়ে তুলেছিল তা গিল্ড নামে পরিচিত। গিল্ডগুলি শহরের বাণিজ্যিক কাজকর্ম পরিচালনা করত। ১২ নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের দ্বিজ নামে কারা পরিচিত ছিল? উত্তর, প্রাচীন ভারতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তারা তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করতেন। এই কারণে এই ৩ শ্রেণীর মানুষেরা দ্বিজ নামে পরিচিত ছিল। অথবা মেটিক কাদের বলা হতো? উত্তর, গ্রিসের নগরাষ্ট্রগুলিতে বিশেষ করে এথেন্সে যে সকল বিদেশি নাগরিক বসবাস করত তারা পরিচিত ছিল মেটিক নামে। তাহলে তারা পরিচিত ছিল মেটিক নামে।
13 নম্বর প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখো। উত্তর, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকগণ যে বিভিন্ন তত্ত্বের অবতারণা করেছেন তার মধ্যে অন্যতম হল আর্য জাতিতত্ত্ব এবং অগ্নিকুল তত্ত্ব। 14 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? উত্তর, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে বোঝায় যে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি আবর্তন করছে। অথবা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়, তিনি কোন দেশের মানুষ ছিলেন? উত্তর, নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়, তিনি পোল্যান্ডের মানুষ ছিলেন। 15 নম্বর প্রশ্ন, অপরসায়নবিদ্যা কি? উত্তর, প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে যুক্তি ও আধুনিক বিজ্ঞান নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা ইউরোপে জনপ্রিয়তা লাভ করেছিল তা অপরসায়নবিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কি বোঝাতো? উত্তর, দেখো পঞ্চদশ শতকে, এখানে দেখো পঞ্চদশ হবে, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝাতো। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেও তিনি মনে করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। দেখো, তিনি মনে করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিকো ভেসপুচি এই ভূখণ্ডটির নাম দেন নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড। তাহলে দেখো, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝাতো। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেও তিনি মনে করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিকো ভেসপুচি ভূখণ্ডটির নতুন নাম দেন নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব। এরপরে দেখো, অথবা নাবিক হেনরি কে ছিলেন? উত্তর, নাবিক হেনরি ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি ভৌগোলিক অভিযানে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালান এবং অ্যাডোর্স, গিনি, মাদেইরা ও অন্যান্য কয়েকটি স্থান আবিষ্কার করেন। গ্রুপ সিতে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, এর উত্তরগুলো ভালো করে বইয়ের থেকে দেখে নিও। তাহলে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8। প্রথম 3-এর এ দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? অথবা দেখো, অথবা হরপ্পা সভ্যতার নগর জীবনের ওপর একটি টিকা লেখো, এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল? এরপর বি দাগে, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? গ্রিক পলিসগুলির পতন কেন হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অথবা জিয়াউদ্দিন বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? সি দাগে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। অথবা দেখো, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। ডি দাগ দেখে নাও তোমরা ভালো করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। অথবা দেখে নাও, প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। তাহলে ডি এর অথবা দেখো, প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। এই দাগে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।